নমস্কার। আজ এই ঝাড়গ্রাম জেলা গঠিত হওয়ার পর এখানের যে সমবায় ব্যাংক, সেই সমবায় ব্যাংক নিয়ে কিছু তথ্য তুলে ধরতে চাইছি। আপনারা জানেন যে মেদিনীপুর জেলায় বিদ্যাসাগর যা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এই কোঅপারেটিভ ব্যাংক এই সিস্টেমটা অর্থাৎ বিদ্যাসাগর ব্যাংক কবে তৈরি হয়েছিল, কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, এই নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা শুনেছেন যে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লক বলে একটা ব্লক আছে। সেই ব্লকের জামিরাপাল গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু মানুষ 1836 সালে একটা ঋণদান সোসাইটি গড়ে তুলেছিলেন। সেই ঋণদান সোসাইটিটা ছিল বাঁশপাড় সমবায় সমিতি, যেটা পরবর্তীকালে বাঁশপাড় সমবায় সমিতি নামে হয়। রাজা রামচন্দ্র দাস মহাপাত্র জামিরাপালের রাজা ছিলেন। তিনি ওই এলাকার কৃষক, ক্ষেতমজুর, গরিব মানুষকে চাষবাসের সময় ধান ঋণ দিতেন। যে ধান নিয়ে কৃষকরা মজুরি দিতেন বা সারা বছর সময়ে ওই ধান নিয়েই তারা ওখান থেকে করতেন। কিন্তু ওই রাজার যারা রাজা রামচন্দ্র দাস মহাপাত্র, ভুল বলছি, রাজা দাস মহাপাত্রর বাবা তখন ওই এলাকায় অর্থাৎ নয়াগ্রাম, এদিকে জামিরাপাল, বাঁশপাড়, চুনখুলিয়া, খানামুড়ি, ধানসোলা, উর্মিপাথরা, বালিগাড়িয়া সহ একদম এদিকে নাদ্দা, চাঁদাবিলা, এদিকে রোহিণী পর্যন্ত তার ওই ঋণদানের উনি করতেন। কিন্তু ওই রাজার একটা বিশেষত্ব ছিল উনি এই যে ধান ঋণ দিতেন এবং যখন চাষিরা ধান পরিশোধ করত তখন তার নির্দিষ্ট কোনো চড়া কোনো সুদ ছিল না। অর্থাৎ কৃষকরা খুশি হয়ে যেটুকু ঋণ দিতেন সেটাই তিনি নিতেন। তারপর কি হলো না, ওনাদের এই ঋণদান সোসাইটি আপনার সমবায় এই ঋণদান সোসাইটিটা, যেটা আরও এখন অনেকগুলো গাঁয়ে চলে, যেরকম একটা আদিবাসী অধ্যুষিত গ্রাম হচ্ছে আমাদের, এই ঠিক এরকমই ঋণদান সোসাইটি ধান ওরা দাদন দেয়, সেটা হচ্ছে খানামুড়ি। সেখানেও এরকমভাবে এই ধান দেওয়া হতো। অর্থাৎ মূলত এই সমবায় ব্যাংকটা সোসাইটিটা তৈরি হয়েছিল কৃষকদের, ক্ষেতমজুরদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য। অর্থাৎ ওই এলাকার মানুষের, গরিব মানুষের আর্থসামাজিক ব্যবস্থা উন্নয়ন গড়ে ওঠার জন্যই রাজা রামচন্দ্র দাস মহাপাত্রর বাবা সহ ওই এলাকার কিছু হারিরাম মাহাতো সহ আরও কালীচরণ মাহাতো সহ আরও অনেক যারা ওই এলাকায় ছিলেন, তারা এরকম কিছু মানুষ যুক্ত হয়ে একটা সমবায় তৈরি করেছিলেন। সেই সমবায় সমিতি পরবর্তীকালে যখন ওনারা বিদেশ চলে গেলেন, জামিরাপালের রাজা যখন বিদেশ চলে গেলেন, সেই সময় ওনার আত্মীয় ছিলেন বেলেবেড়ার রাজা পহরাজ বাবু, যার বহু অবদান আছে বেলেবেড়া ওই এলাকায়। উনিও ঠিক ওই সোসাইটিটাই পরবর্তীকালে রেনুয়াল হয় এবং পরবর্তীকালে বেলেবেড়া সোসাইটি হয়। এবং বেলেবেড়া সোসাইটি জামিরাপালের সঙ্গে মহাপাত্রদের একটা আত্মীয়তা ছিল। ওরা ওই সূত্রে ওই বেলেবেড়া সোসাইটিটাকে ওদের নামেই ওরা দিয়ে চলে যায় এবং যে সমস্ত চাষিরা ঋণ টিন নিয়েছিল সেগুলোও কিন্তু পরবর্তীকালে ওরা ওই বেলেবেড়া থেকেই নেয় এবং রোহিণীতে তার
একটা ভালো ক্যাম্প হতো। এই তথ্য থেকে, এগুলো যা দাদুদের কাছ থেকে যা তথ্য থেকে জানা, এবং এইটাই পরবর্তীকালে যাহাই বিদ্যাসাগর ব্যাংক, সেই বিদ্যাসাগর ব্যাংকটা বেলেবেড়া ব্যাংক নামে পরিচিত। আগে যেটা বেলেবেড়া সমবায় সমিতি ছিল, পরবর্তীকালে বেলেবেড়া ব্যাংক নামে, যেটা বিদ্যাসাগর ব্যাংককেই আমাদের এই এলাকার মানুষ বেলেবেড়া ব্যাংক নামে জানতো, চিনত। এবং এই সোসাইটিটা পরের দিকে নয়াগ্রামের জামিরাপালের রাজার যে সোসাইটি এবং বেলেবেড়ার যে বেলেবেড়াতে নতুন একটা শাখা হয় এবং বেলেবেড়া ব্যাংক নামে পরবর্তী সময়, তখন এটা 1938 বা আরও পরে, স্বাধীনতার আগেই এখানে বেলেবেড়া সমবায় সমিতি হয় এবং পরবর্তী সময়ে বেলেবেড়া ব্যাংক নামে প্রতিষ্ঠিত হয়। এখন এই যে কিছু তথ্য, এই বিদ্যাসাগর ব্যাংকের যে আদি ইতিহাস, বিদ্যাসাগর ব্যাংক কিভাবে তৈরি হলো, বিদ্যাসাগর ব্যাংকের সমবায় সমিতি কিভাবে তৈরি হয়েছিল, এই যে সমস্ত প্রতিটা ব্লকে এখন সমবায় সমিতি এই বিদ্যাসাগর ব্যাংকের গড়ে উঠেছে। অর্থাৎ আমরা দেখেছি বহু খোঁজ নিয়ে যে একমাত্র বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকেরই ঝাড়গ্রামে যে শাখাটি আছে, সেই শাখাটিতে আমার নিজস্ব ল্যান্ড আছে। এছাড়া অন্য কোনো বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংকের কিন্তু নিজস্ব জায়গা খুব কম জায়গাতেই নিজস্ব জায়গার উপরে বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংক গড়ে উঠেছে। ফলে বেশিরভাগই হচ্ছে ভাড়া বাড়ি। পরের দিকে সরকার, বামফ্রন্ট সরকার আসার পরেই বোধহয় বিদ্যাসাগর ব্যাংক নামে নামকরণ হয় এবং বিদ্যাসাগর ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তা আমাদের এই যে বিদ্যাসাগর ব্যাংকের সোসাইটি কবে তৈরি হলো, এই সম্পর্কে কিন্তু বিদ্যাসাগর ব্যাংকের ইতিহাসে এই তথ্যটা নেই। ফলে এই যে সমবায় আন্দোলন আমাদের জেলায় আজকে যেভাবে মানে উন্নত হওয়ার কথা ছিল, অর্থাৎ মুর্শিদাবাদের রাজা, তিনি নয়াগ্রামের যে কাছারি বাড়ি আছে, সেখানে কাছারি বাড়িতে থেকে ওই এলাকায় নয়াগ্রামের বহু কাজ করেছেন। এবং আমার সূত্রে আমার বড়দাদু হরিমোহন মাহাতো, উনি ছিলেন মুর্শিদাবাদ স্টেটের তহসিলদার। এবং রামচন্দ্রবাবুর যে রাজা রামচন্দ্র দাস মহাপাত্রের, উনি সমস্ত কিছু কাজ পরের দিকে দেখভাল করতেন। এই সূত্রে কিছু তথ্য যে পরবর্তীকালে যে আপনার এই কনসেপ্টটাই ছিল যে এই এলাকায় যে চাষবাস হয়, এবং আপনি যদি মুর্শিদাবাদে যেমন কোঅপারেটিভের হেড অফিস হচ্ছে আপনার বহরমপুরে, ওখানে এই যে সমবায় সমিতিটা, এই কনসেপ্টটা কিন্তু সমবায় আন্দোলনটা শুরু হয়েছিল ঝাড়গ্রাম জেলার এই এলাকাতে। এই এলাকার কৃষকরা, ক্ষেতমজুররা, তারা কিন্তু সেভাবে বেনিফিটেড হতে পারেনি। আজকে এই সরকার, ধরুন তৃণমূল পরিচালিত সরকার বা বাম সরকার থাকার সময়ও এই ঝাড়গ্রাম জেলায় যে সমবায় সমিতিগুলোকে সেভাবে কিন্তু ওনারা গড়ে তুলতে পারলেন না। ফলে আপনি যখন হুগলি যাবেন বা পূর্ব মেদিনীপুর যাবেন বা অন্য অন্য জেলায়, আপনি বীরভূমে যান বা অন্য বাঁকুড়ার দিকে যান, প্রতিটা জেলায় কিন্তু সমবায় সমিতিগুলো খুব স্ট্রং। আমাদের জেলায় বেশিরভাগ সমবায় সমিতিগুলো কিন্তু বন্ধ। তার কারণটা হচ্ছে সময় মতো নির্বাচন হয় না, এবং সমবায় আন্দোলনেই, সমবায়ের মধ্য দিয়েই কিন্তু কৃষক, ক্ষেতমজুর এবং গরিব মানুষের অর্থনৈতিক উন্নয়ন এটা সম্ভব। যে সমস্ত জায়গাগুলোতে সমবায় ব্যবস্থা উন্নত আছে, আপনি অন্ধ্রে যান, অন্ধ্রেতে সমবায় ব্যবস্থা খুব উন্নত। যে সমস্ত রাজ্যগুলো পাঞ্জাব যান, পাঞ্জাবে সমবায় ব্যবস্থা খুব উন্নত। অর্থাৎ কৃষক, ক্ষেতমজুরের যদি অর্থনৈতিক উন্নয়নের জন্য সমবায় সমিতি দরকার আছে। কারণ এই আপনার ওই ব্যাংক, যে সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় যে ব্যাংকগুলো আছে, তারা সেইভাবে কৃষকদের গুরুত্ব দেন না। বা এখন যেভাবে মাইক্রো ফাইন্যান্স যে কোম্পানিগুলো আসছে,
এই মাইক্রো ফাইন্যান্সের আমাদের এই সমস্ত মানে ঝাড়গ্রাম জেলায় সহ এই এলাকায় সমবায় সমিতিগুলো বন্ধ হয়ে যাওয়া, সমবায় সমিতির অ্যাক্টিভিটি না থাকা, জেলা সমবায় দপ্তরের উদ্যোগ না থাকা, জেলা সমবায় সমিতির অফিস না থাকার ফলে বা জেলার যে সমবায় সমিতিগুলোকে রাজ্য সরকার ঠিকঠাকভাবে না দেখার জন্য সমস্ত প্রায় 80-90টা যে সমবায় সমিতি আমাদের ছিল, সে সমবায় সমিতিগুলো বেশিরভাগই বন্ধ, এখানে ঠিকমতো হচ্ছে না। তাই আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কৃষক, ক্ষেতমজুর সহ ঝাড়গ্রাম জেলাবাসীর কাছে এই তথ্য তুলে ধরতে চাইছি যে আমাদের এগিয়ে যেতে গেলে যেভাবে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো, বেসরকারি ঋণদান সোসাইটিগুলো ঢুকে যাচ্ছে এবং চড়া সুদে, এই আপনার বন্ধন বলুন বা অন্যান্য যে কোম্পানি বা আরও অনেক কোম্পানি নয়াগ্রামে কাজ করছে, ঘুরছে, ঢুকছে দেখছি। তো আজকে সরকার কি পারবে না এই সমবায় সমিতিকে ঘুরে দাঁড় করতে? তা আগামী দিনে আমাদের এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এগিয়ে আসতে হবে এই সমবায় ব্যবস্থাকে গড়ে তোলার জন্য। এবং এই বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংকটা যেহেতু মানে চিন্তাভাবনাই ছিল কৃষক, গরিব এবং ক্ষেতমজুরদের উন্নতির জন্য, পরবর্তী সময় যেহেতু শিক্ষকদের বা অন্যান্য কর্মচারীদের যেহেতু স্যালারি অ্যাকাউন্ট বিদ্যাসাগর হয়ে গেল, তখন কিন্তু বিদ্যাসাগর ব্যাংক আর ওই কৃষকদের বা কৃষির অগ্রগতির জন্য যে চিন্তাভাবনা ছিল সেই জায়গা থেকে সরে এসে তারা বিভিন্ন ধরনের প্রমোটিংয়ের লোন দিচ্ছেন, ফ্ল্যাটের লোন দিচ্ছেন, শিক্ষকদের বড় বড় টিচার্স কোঅপারেটিভকে লোন দিচ্ছেন। কিন্তু এই সমবায় সমিতির আসল উদ্দেশ্য ছিল কৃষক, ক্ষেতমজুর, কৃষি ব্যবস্থার উন্নতি ঘটা, সেচ ব্যবস্থার উন্নতি ঘটানো, সেই জায়গা থেকে আজকে সরে গেছে। আমার বলার এবং এই ভিডিওটা করার এবং সবার কাছে বলার এটাই উদ্দেশ্য যে আগামী দিনে ঝাড়গ্রাম জেলার সমবায় ব্যবস্থাপনা আরও উন্নত কিভাবে করা যায় এবং বন্ধ হওয়া সমবায় সমিতিগুলোকে কিভাবে চালু করা যায়, এইটাই আমি দাবি করছি। এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসুন সমবায় আন্দোলনে সবাই সামিল হন। তাহলেই এই যে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক গড়ে উঠেছিল এবং রাজা রামচন্দ্র দাস মহাপাত্র সহ হরিরাম মাহাতো, হরি মাহাতো, মহেন্দ্র মাহাতো এরা যে উদ্যোগ নিয়েছিলেন এবং এনাদের যে চিন্তাভাবনা, তাহলে বাস্তবে হবে। এবং আমরা দেখেছি ওই এলাকায় নয়াগ্রাম সহ যেখানে যেখানে চাষবাস বেশি হয়, জমি জায়গা চাষ, ধান চাষ হয়, এটা আমাদের ওই এলাকায় বেশিরভাগ মানুষই মাহাতো সমাজের ছিল, কুর্মী সমাজের, তারাই কিন্তু চাষবাসটা করতেন এবং তারাই এই ঋণ নিতেন এবং তাদের ঋণ দেওয়ার জন্যই কিন্তু এই সমবায় সমিতিটা মানে সমবায় আন্দোলনটা সারা জেলায় সমবায় ব্যবস্থা গড়ে উঠেছিল। কারণ ওদের হাতে জমি ছিল, ওরাই চাষবাসটা বেশিরভাগ করতো। চাষবাস অন্য ধান চাষ অন্য সেভাবে কেউ করতেন না। ঝাড়গ্রাম জেলার যা ইতিহাস, ঝাড়গ্রাম জেলার যা তথ্য আমরা জানতে পারছি। তাই আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, যাতে আগামী দিনে আরও ঝাড়গ্রামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে পারি এবং এই সম্পর্কে আপনাদের মতামত এবং এই যে বিদ্যাসাগর ব্যাংকের যে তথ্য আমি তুলে ধরলাম, এটা সম্পর্কে আরও যদি কারো বিশেষভাবে জানা থাকে, তাহলে অবশ্যই আপনি আমার ইনবক্সে লিখবেন, বলবেন। এই বলে সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি।